সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সভাপতি হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ। এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDF-BD। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় এখন যে বিতর্কটি অনুষ্ঠিত হবে তার বিষয় শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগত বিধিনিষেধ থাকা উচিত। শুরুতেই আমি দুই দলের বিতার্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষ দল অর্থাৎ সাভার ক্যান্টনমেন্ট গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা হচ্ছেন রাইসা সুলতানা লিলি, আশারিকা আলম, দলনেতা রাইয়ান ইফাত মালিহা। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন শেখ আল আবিদ রাজ এবং আহমদ হুসাইন জারিফ। বিপক্ষ দল অর্থাৎ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা হচ্ছেন মেহরিন মোতাহার সামিয়া, উম্মে সালমা আদিবা, নাফিম আল মাহমুদ জিহান। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন আশফাকুর রহমান খান এবং জারিন আঞ্জুম রাইসা। আজকের এই বিতর্ক অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তারক চন্দ্র মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক NDF-BD, আবু তালহা জুবায়ের, সাবেক কেন্দ্রীয় বিতর্ক পরিচালক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফ্রেম হাউস ইন্টারন্যাশনাল, এবং সাদিয়া আফরিন মোহনা, পরিচালক ন্যাশনাল ডিবেট ফেডারেশন। এখন আজকের এই বিতর্কের নিয়ম আমি জানিয়ে দিচ্ছি। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত বাজানো হবে। যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। চূড়ান্ত সংকেত বাজানোর পর প্রত্যেক বক্তাকে তার বক্তব্য শেষ করতে হবে। বিতর্ক অনুষ্ঠানের আমাদের সহযোগিতা করবেন মিশফাত আরা মাইশা। আমরা গঠনমূলক পর্বের চলে যাচ্ছি, অর্থাৎ বিতর্ক আমরা শুরু করছি। এ পর্বে পক্ষ দলের প্রথম বক্তা রাইসা সুলতানা লিলিকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটি পারফেক্ট টিকটক শট নেওয়ার নেশা, আর ঠিক পরের সেকেন্ডেই ট্রেনের ধাক্কায় শেষ হয়ে যায় এক কিশোরের তাজা প্রাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকআউট চ্যালেঞ্জে মেতে উঠে প্রাণ হারায় বিশ্বজুড়ে 25 থেকে 30 জন শিশু কিশোর। এবং আমাদের ময়মনসিংহে গেম খেলার জন্য ফোন কিনে না দেওয়ায় নিজের জন্মদাত্রী মাকেই হত্যা করে এক কিশোর। এগুলো কোনো কাল্পনিক ঘটনা নয়, এগুলো আমাদের সমাজের কিছু নির্মম বাস্তব ঘটনা। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ও অনিয়ন্ত্রিত হাতছানি আমাদের এই শিশু কিশোরদের উপর যে ক্ষতি করছে তা থেকে তাদের বাঁচাতে আজ আমাদের বিতর্কের নির্ধারিত বিষয় শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগতভাবে বিধিনিষেধ থাকা উচিত এবং এর পক্ষে অবস্থান করছি। প্রথমত, বিতর্কের বিষয়ে কিছু শব্দ সংজ্ঞায়নের দাবি রাখে। সেগুলো হচ্ছে শিশু কিশোর, সামাজিক যোগাযোগ মাধ্যম, আইনগতভাবে বিধিনিষেধ এবং থাকা উচিত। প্রথমত, শিশু কিশোর। শিশু কিশোর যে সকল ব্যক্তি আইনগতভাবে এখনও প্রাপ্তবয়স্ক নয় এবং যাদের মানসিক এবং আবেগিক বিকাশ এখনও হয়নি, অর্থাৎ 18 বছরের কম বয়সীদেরকে বুঝাচ্ছি। বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত হচ্ছে শৈশবকাল, এর মধ্যে 10 থেকে 18 বছর পর্যন্ত হচ্ছে কৈশোরকাল। এখন আমরা এই শিশু কিশোরদের কিছু ভাগে বিভক্ত করছি। 1, 3 থেকে 5 বছর, 2,
6 থেকে 12 বছর এবং 3 13 থেকে 17 বছর। তথ্যসূত্র মিউনিক এজ ক্লাসিফিকেশন সিস্টেম। সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে দ্বিপাক্ষিক আলাপন ভিত্তিক সমাযোজন, যেমন ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম, ডার্ক ওয়েবস ইত্যাদি। অন্যদিকে টেলিভিশন, খবরের কাগজ, রেডিও বা একাডেমিক গবেষণা ভিত্তিক প্ল্যাটফর্ম যেমন গুগল, স্কলারলি, অক্সফোর্ড, উইকিপিডিয়া এগুলো হচ্ছে গণমাধ্যম, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে পড়ে না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে আমরা 3টি ভাগে বিভক্ত করছি। 1, সংযোগ, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ। 2, সংগ্রহ, অন্যের শেয়ার করা তথ্য, ছবি বা ভিডিও দেখা। এবং 3, সৃষ্টি, নিজের তৈরি কিছু যখন প্রচার করা হয় তখন তাকে আমরা সৃষ্টি বোঝাচ্ছি। আইনগতভাবে বিধিনিষেধ, এটি এমন একটি আইনি কাঠামো যা 18 বছরের কম বয়সীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতি থেকে সুরক্ষা করবে। উদ্দেশ্য নিষেধাজ্ঞা নয়, বরং শিশুদের ব্যবহারকে নিরাপদ ও নিয়ন্ত্রিত সীমার মধ্যে রাখা। এবং থাকা উচিত বলতে বোঝাচ্ছি এ সকল শিশু কিশোরদের উপর এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে ক্ষতি করছে তার বিধিনিষেধগুলো আসলে কার্যকর করা উচিত কি না। এখন মাননীয় সভাপতি, আজকের বিষয়ের পক্ষে আমরা 6টি মানদণ্ড নিয়ে কথা বলবো। সেগুলো হলো শিশু কিশোরের বিকাশ ও স্বাস্থ্যহানি, তাদের সাইবার নিরাপত্তা ও ঝুঁকি, সমাজ ও তরুণের নৈতিক অবক্ষয়, আইনি বিধিনিষেধের বাস্তব প্রয়োগ, ডার্ক ওয়েব ও কিশোর বিপর্যয় এবং অবাধ ব্যবহারের সামগ্রিক নৈতিকভাবে প্রভাব। আমরা এই মানদণ্ডগুলো কিছু যুক্তি দিয়ে প্রমাণ করব। আমি প্রমাণ করব 3 থেকে 5 বছরের বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম আইনগতভাবে বিধিনিষেধ কেন থাকা উচিত। আমার দ্বিতীয় বক্তা 6 থেকে 12 বছর বয়সী এবং আমরা যেসব বিধিনিষেধগুলো রাখতে চাচ্ছি তা নিয়ে কথা বলবে। এবং আমার তৃতীয় বক্তা 13 থেকে 17 বছরদের নিয়ে কথা বলবে এবং সামগ্রিক সমন্বয় দিয়ে আমাদের দলগত অবস্থান পরিষ্কার করে দিয়ে যাবে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আমাদের বড়রা মাঠে খেলে বা টিভিতে সীমিত সময়ে প্রোগ্রাম দেখে বড় হয়েছে, কিন্তু আজকে যে 3 থেকে 5 বছরের শিশুগুলো আছে তারা এখন ফোন ছাড়া ভাতই খেতে চায় না। তারা আজ এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। রিলস বা শর্টসের দুনিয়ায় তারা দেখছে ব্রেইন রট বা এলসাগেটের মতো বিকৃত সব কন্টেন্ট। ফলস্বরূপ শিশুরা মানুষের সাথে মেশার ক্ষমতা হারিয়ে ফেলছে, সারাদিন এগুলোই অনুকরণ করছে। তারা দেরিতে কথা শিখছে এবং চোখের সমস্যা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছে। ধন্যবাদ রাইসা সুলতানা। ধন্যবাদ সবাইকে। আমি এখন বিপক্ষ দলের প্রথম বক্তা মেহরিন মোতাহার সামিয়াকে অনুরোধ করছি। মেহরিন মোতাহার সামিয়া। স্বপ্নগুলোকে বন্দি করো না আইনের কঠিন দেয়ালে, শিশুর চোখে ভবিষ্যৎ জলে আলোর মেলে। পথ হারালে পথ দেখাও, বন্ধ করো না দ্বার, সচেতনতার আলোয় করি আগামীর নতুন সংসার। মাননীয় সভাপতি, বাংলাদেশের কোনো প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থী, তার কাছে নেই বড় লাইব্রেরি, নেই কোনো নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ, কিন্তু তার হাতে আছে একটি মোবাইল ফোন। সেই ফোনের মাধ্যমে সে নতুন ভাষা শিখছে, বিজ্ঞান শিখছে, বিশ্বকে চিনছে, নিজের স্বপ্নকে বড় করছে। তাহলে মাননীয় সভাপতি, যে জানালা দিয়ে একটি শিশু পৃথিবীকে দেখছে, শিখছে, সেই জানালাটাই কি আমরা বন্ধ করে দিতে চাই? সেই কারণ উদ্ঘাটনের জন্যই আজকে আমাদের বিতর্ক। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে আজকের এই মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগতভাবে বিধিনিষেধ থাকা উচিত। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমে আমি আমার পক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যে উদাহরণগুলো দিয়ে গেলেন সবই তার খারাপ দিকে বলেছেন, তাহলে আজ আপনাদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতেই খারাপ জিনিস, আপনারাই তো তাদের মানসিকতা খারাপভাবে তৈরি করছেন। মাননীয় সভাপতি, এ পর্যায়ে আমাদের দলীয় জায়গার বিরোধিতাকে আরও স্পষ্টভাবে অবস্থান করার জন্য আমরা আজকের এই বিষয়টিকে সুস্পষ্ট 5টি ক্ষেত্রে উপস্থাপন করছি। 1, তথ্য ও জ্ঞান অর্জনের অবাধ সুযোগ সংরক্ষণ। 2, নিষেধাজ্ঞা নয়, দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গঠন। 3, বাস্তবতা বিবর্জিত আইন কখনো কার্যকর সমাধান হতে পারে না। 4, ভবিষ্যৎ নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশে প্রযুক্তির ভূমিকা। এবং 5, মত প্রকাশ ও আত্মপ্রকাশের সুযোগ ও ভারসাম্য রক্ষা। মাননীয় সভাপতি, এখানে শিশু কিশোর বলতে 18 বছরের কম বয়সী ব্যক্তিদের বোঝানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সহ অনলাইন যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্মগুলোকে বোঝানো হয়েছে। এবং আইনগত বিধিনিষেধ বলতে রাষ্ট্র কর্তৃক এসব মাধ্যম ব্যবহারের উপর বাধ্যতামূলক নিয়ন্ত্রণ আরোপ করাকে বোঝানো হয়েছে। মাননীয় সভাপতি, আমি বিপক্ষ দলের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলছি, এই প্রস্তাব সমস্যার সমাধান নয়, বরং এটি একটি সম্ভাবনাময়
প্রজন্মের সামনে অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করে। মাননীয় সভাপতি, একসময় জ্ঞান সীমাবদ্ধ ছিল কিছু বই ও কিছু প্রতিষ্ঠানের মধ্যে, কিন্তু আজ সামাজিক যোগাযোগ মাধ্যম একজন শিক্ষার্থীর সামনে পুরো পৃথিবীর জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছে। একজন শিক্ষার্থী ঘরে বসেই বিশ্বের সেরা শিক্ষকদের কাছ থেকে লেকচার শুনতে পারছে, বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারছে এবং বৈশ্বিক জ্ঞান চর্চার অংশগ্রহণ করতে পারছে। তাহলে মাননীয় সভাপতি, যে মাধ্যম একজন শিক্ষার্থীকে গ্রামের একটি ছোট্ট ঘর থেকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে পারে, সেই মাধ্যমকে সীমাবদ্ধ করা কি জ্ঞানের পথকে সীমাবদ্ধ করা নয়? প্রযুক্তির অপব্যবহার হতে পারে, কিন্তু সেই অপব্যবহারের দায় প্রযুক্তির নয়, ব্যবহারকারীর। কারণ বই যেমন মানুষকে আলোকিত করে, তেমনি ভুল হাতে পড়লে বিভ্রান্তও করতে পারে। তাই তো আমরা বই নিষিদ্ধ করি না, আমরা শেখাই সঠিক ব্যবহার। মাননীয় সভাপতি, বর্তমান প্রযুক্তির যুগে বয়স পরিবর্তন করে অ্যাকাউন্ট খোলা কয়েক মিনিটের ব্যাপার। তাহলে এই আইন বাস্তবে কাকে থামাবে? যে নিয়ম মানে তাকে, আর যে নিয়ম ভাঙতে চায় সে আগের মতোই পথ খুঁজে বের করবে। মাননীয় সভাপতি, মানুষ স্বভাবতই বিধিনিষেধবদ্ধ বিষয়গুলোর প্রতি আকর্ষিত হয়। তাই আমরা যদি শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধি নিষেধ রাখতে চাই, তাহলে আমরা এই সম্ভাবনাময় প্রজন্মকে অজান্তেই ধ্বংস করে ফেলব। অর্থাৎ যে আইন বাস্তবে প্রয়োগ করাই কঠিন, সেই আইনকে কার্যকর সমাধান বলা যায় কিভাবে? মাননীয় সভাপতি, প্রতিটি শিশু কিশোরদেরই নিজেদের চিন্তা এবং সৃজনশীলতা প্রকাশ করার অধিকার রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সেই সুযোগ সৃষ্টি করেছে। সে কেউ কবিতা লিখছে, কেউ ছবি আঁকছে, কেউ বিজ্ঞান নিয়ে আলোচনা করছে, কেউ সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছে। মাননীয় সভাপতি, একটি পাখিকে আকাশের বিপথে দেখিয়ে খাঁচায় বন্দি করে রাখা কি ভালো, নাকি তাকে উড়তে শেখানোটা ভালো? আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ গড়ে ওঠে স্বাধীনতা ও দায়িত্ববোধের সমন্বয়ে, ভয় ও নিষেধাজ্ঞার সমন্বয় নয়। মাননীয় সভাপতি, পরিশেষে একটি কথা বলতে চাই, ডানা কেটে দিলে নিরাপত্তা মেলে, কিন্তু স্বপ্ন হারিয়ে যায়। আর ডানা মেলে উঠতে শেখাতে একটি প্রজন্ম আকাশ জয় করে। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইনগত বিধি নিষেধ নয়, আমাদের দরকার সচেতনতা, মূল্যবোধ শিক্ষা ও দায়িত্বশীলতা। ধন্যবাদ মেহেরিন মোতাহার সামিয়া, আপনাকে অশেষ ধন্যবাদ। পক্ষ দলের দ্বিতীয় বক্তা আশারিকা আলমকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আশারিকা আলম। মাননীয় সভাপতি, লক্ষ্য করে দেখুন, গতকালকে আমি আমার একটি বন্ধুর সাথে কথা বলছিলাম এবং যখন তার সাথে আমি কথা বলি তখন আমি একটা জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে সে যখন মোবাইল ফোনটি তার স্ক্রোল করছিল তখন সে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল এবং সে যখন রিল স্ক্রোল করছিল তখন সে বলছিল আমার রিলে লাইকটি কেন পড়ছে না। এবং যখন সে, আমার আরও একটি বন্ধু, যখন সে 5টি সৃজনশীলের উত্তর পরীক্ষার মধ্যে লিখে না আসতে পারে তখন দেখলাম সে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রামের চ্যাট বক্সে খুব তাড়াতাড়ি দ্রুতভাবে টাইপ করে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমার আরও একটি বন্ধু দেখলাম সে বলে যাচ্ছে যে আমি কেন এত বেশি ফর্সা না, আমি কি দেখতে এতটাই কুৎসিত। এটি হচ্ছে আজকে আমাদের বাস্তব বাংলাদেশের অবস্থা এবং প্রেক্ষাপট। মাননীয় সভাপতি, শুরুতে আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তার কিছু যুক্তিখণ্ডন থেকে। লক্ষ্য করুন, তিনি সবার আগে এসে একটা কথা বলে যান, সেটি হচ্ছে গণমাধ্যমের কথা, যে একটি প্রত্যন্ত অঞ্চলের ছেলে তার কাছে যখন উচ্চশিক্ষার মতো কোনো ব্যবস্থা না থাকে, তার কাছে থাকে শুধু একটি মোবাইল ফোন এবং সেখান থেকে সে তার ইনফরমেশন নিতে পারছে। তবে একটি জিনিস লক্ষ্য করে দেখুন যে আজকে আমরা আমাদের প্রথম বক্তা শুরুতে এসে একটা কথা ঠিক করে গিয়েছিলেন, সেটি হচ্ছে আজকে যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছি আমরা কোনো ধরনের গণমাধ্যম আনছি না। প্রশ্ন উঠতে পারে কেন আনছি না? লক্ষ্য করুন যে একটি গণমাধ্যম হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে মাস মিডিয়ার প্রচলিত হচ্ছে এবং এটি আর্টিকেল পাবলিশ হচ্ছে এবং সেখান থেকে আপনি আপনার জ্ঞান অর্জন করতে পারছেন। তবে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইয়েস্ট কী হতে পারে? একটি ঢাকা ক্রনিকল কিংবা একটি ডেইলি স্টারের একটি হেডলাইন শুধুমাত্র আমরা ফেসবুক ইনস্টাগ্রামে পাবো এবং সেই হেডলাইনটা দেখে কখনোই পুরোপুরি জ্ঞান আমরা অর্জন করতে পারবো না। আরও একটি জিনিস লক্ষ্য করুন যে তিনি আরও বলে গেলেন যে তারা হচ্ছে অনলাইন শিক্ষার কথা বললেন, যে শিশুরা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন শিক্ষার বিষয়। তবে একটি জিনিস লক্ষ্য করুন, একটা শিশু কি কখনো ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করতে পারে? সেটার জন্য তার প্রয়োজন ইউটিউব, এবং ইউটিউবে একটি গণমাধ্যমের এক্সাম্পল। আরও লক্ষ্য করে দেখুন যে দ্য গার্ডিয়ানের একটি রিপোর্ট অনুযায়ী প্রত্যেক 4 জন 12 বয়সী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে 3 জনই এইসব সামাজিক হীনমন্যতার শিকার হয়ে দাঁড়িয়েছে এবং এটি তাদের ছোটোবেলা থেকে তাদের আত্মবিশ্বাসকে খুব খারাপভাবে দমন করে যাচ্ছে। এবং 1.2 মিলিয়ন শিশু ছোটোবেলা থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে যখন তাদের ছবি তারা পোস্ট করে, সেটা এআই এর মাধ্যমে এআই মর্ফিং করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে তার সম্মানহানি করা হচ্ছে। তথ্যসূত্র ইউনিসেফ। আরও লক্ষ্য করে দেখুন, যেখানে একটি দৈনন্দিন জীবন একটি শিশুর মোবাইল ফোনের সর্বোচ্চ
সময় থাকার কথা 1 থেকে 2 ঘন্টা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 7 থেকে 8 ঘন্টার আগে যেন একটি শিশু তার হাত থেকে মোবাইল ফোনটি রাখতেই যাচ্ছে না। এবং এর বিষয় ইউনিসেফ কি বলেছেন আপনারা কি জানেন? ইউনিসেফ বলেছেন এইগুলো একটি শিশুর মনোযোগ, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা এবং মেধা বিকাশকে খুব খারাপভাবে বাধাগ্রস্ত করছে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য শিশুরা যে জড়িয়ে পড়ছে অনলাইন জুয়াতে, কিশোর গ্যাংয়ের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, ব্লু ওয়েলের মতো গেমসের মধ্যে আকর্ষণ হয়ে যাচ্ছে এবং সামাজিক ও পারিবারিক নৈতিকতার অবক্ষয় হচ্ছে। যখন আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এখন এমন, তখন আমরা মনে করি না যে আমাদের প্রতিপক্ষে কোনো প্রশ্ন থাকার কথা যে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আইনগত নিষিদ্ধ রাখতে চাচ্ছি। আরও লক্ষ্য করে দেখুন, আমাদের প্রথম বক্তা শুরুতে এসে 3টি ক্ষেত্র বলে যান সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের, সেগুলো হচ্ছে সৃষ্টি, সংগ্রহ এবং সংযোগ। এবার এই প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং এই 3টি দিকের আলোকে আমরা কিছু বিধিনিষেধের উদাহরণ দিয়ে যাচ্ছি। যেমন 3 থেকে 5 বছরের শিশুদের প্যারেন্টাল জিমেইল অ্যাকাউন্ট থাকা, ভিডিও অ্যালগোরিদমের সাথে বাবা মার আইডির সাথে ব্লেন্ড থাকা, 6 থেকে 12 বছরের শিশুদের জন্য লগইন প্যারেন্টাল ভেরিফিকেশন প্রয়োজন হওয়া এবং 13 থেকে 17 বছরের শিশুদের জন্য যখন তারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে তাদের বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হওয়া এবং সংযোগের ক্ষেত্রে যখন অনৈতিক, শারীরিক এবং মানসিক দিক থেকে কোনো ধরনের বিকারগ্রস্ত করার মতো কোনো জিনিস যখন উঠে আসছে সেটাকে সাথে সাথে ট্র্যাক করে বন্ধ করে ফেলা। এবং 3 থেকে 17 বছর একসঙ্গে যদি আমরা দেখতে চাই তাহলে অপ্রত্যাশিত যে কোনো ধরনের মেসেজ কিংবা রিকোয়েস্টকে ফিল্টার করার সক্ষমতা তাদের পিতামাতার কাছে হাতে থাকা এবং নির্দিষ্ট সময়ে অ্যাপটি বন্ধ হয়ে যাওয়া এবং বয়সের ভিত্তিতে তাদের দলের দ্বিতীয় বক্তা ধন্যবাদ সকলকে। আশারিকা আলমকে। এখন পক্ষ দল অর্থাৎ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক উম্মে সালমা আদিবাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী এবং তথ্যের মহাসমুদ্রে আমাদের ডুবিয়ে দিতে চাওয়া প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, সবাইকে জানাই শুভ অপরাহ্ন। প্রথমেই মনে পড়ে যায় রবীন্দ্রনাথের একটি উক্তির কথা, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, সেথা গৃহের প্রাচীর। মাননীয় সভাপতি, প্রথমে আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। আপনারা কি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে শুধুমাত্র রিলসকে বুঝতেছেন? আর আপনারা বলে গেলেন যে ইউটিউব নাকি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম না, সেটা আপনারা কোন যুক্তিতে বললেন তা নিশ্চয়ই আমি বুঝতে পারিনি। আর তাছাড়াও আপনারা ফেসবুকে শিখো 10 মিনিট স্কুলের মতো যে লাইভ ক্লাসগুলো হয় তা সম্পর্কে হয়তো আপনারা অবগত নন। মাননীয় সভাপতি, বক্তব্যের শুরুতে আমি বলতে চাই আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যেই আমার দলের প্রথম 2টি ক্ষেত্র তথ্যের অবাধ সুযোগ এবং আত্মপ্রকাশের ওপর অধিকার অত্যন্ত দৃঢ়ভাবে প্রকাশ করে গেছেন। দলের দ্বিতীয় বক্তা হিসেবে তৃতীয় এবং চতুর্থ ক্ষেত্রটি আমি বর্ণনা করে যাব। আমার দলের তৃতীয় ক্ষেত্রটি ছিল বাস্তবতা বিবর্জিত আইন কখনো সমাধান হতে পারে না। পক্ষদল হয়তো এই বিধিনিষেধের স্বপ্ন দেখেছেন কিন্তু আদেও বাস্তবমুখী নয়। কেন বাস্তবমুখী নয় মাননীয় সভাপতি? কারণ আইন করে প্রযুক্তিকে বন্দী করা যায় না যতক্ষণ না পর্যন্ত ব্যবহারিক সমাধান নিশ্চিত করা যায়। আপনি ঘরের দরজা তালা দিয়ে বন্ধ করতে পারবেন, কিন্তু ইন্টারনেটের দরজা রাষ্ট্রীয় আইন দিয়ে বন্ধ করা যায় না। আমরা যদি লক্ষ্য করি, প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 16 আইনের দোহাই দিয়ে সস্তা হাততালি নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ডয়েলেট এবং অস্ট্রেলিয়ার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 61% কিশোর কিশোরী ভিপিএন বা ডার্ক ওয়েব ব্রাউজার ব্যবহার করে আড়ালে ঠিকই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। তাহলে আপনার এই আইনের আর বাস্তবতা কোথায় হলো? যেখানে আপনার আইনকে লুকিয়ে তারা ব্যবহারই করতে পারছে, তাহলে আপনার বাস্তবতার কোনো প্রেক্ষাপট আমি খুঁজে পাই না। মাননীয় সভাপতি, ওনারা বলে গেলেন বার্থ সার্টিফিকেটের কথা, তারা বলে গেলেন কিডস মুডের কথা, কিন্তু আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিসিএস এর প্রশ্ন নকল হয়, যেখানে আমাদের বিভিন্ন সরকারি পরীক্ষাগুলোর প্রশ্ন নকল হয়, সেখানে আপনার বার্থ সার্টিফিকেট যে নকল হবে না তার কোন আপনি প্রমাণ দেখিয়ে যেতে পারবেন? মানে সভাপতি, আমরা লক্ষ্য করি পারস্পরিক অশান্তি এবং মনস্তান্ত্রিক যুদ্ধের কথা, নিউ ইয়র্ক টাইমসের একটি সাম্প্রতিক মাঠ পর্যায়ের প্রতিবেদনে দেখা গেছে এই আইন কার্যকর করতে গিয়ে অস্ট্রেলিয়ান পরিবারগুলোর মধ্যে অভিভাবক এবং সন্তানদের মধ্যে এক বিশাল রকমের বিপর্যয় সাধন হচ্ছে, যা তাদের পারস্পরিক সম্পর্ককে নষ্ট করছে। মাননীয় সভাপতি, মনস্তত্ত্ব বলে রাষ্ট্র যখন আইন করে, কোনো কিছু নিষিদ্ধ করে, কিশোর তখন ওই নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হয়। আমরা জানি বাঙালি বা সকল জাতিরই একটা রোগ আছে বলা যায়, যে তারা নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হচ্ছে। আপনি যখন তাদের সামনে এটাই তুলে ধরছেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম একটি খারাপ পর্যায় কিংবা একটি খারাপ মাধ্যম, তখন তারা এটি সম্পর্কে খারাপ জানবে এবং এর প্রতি তাদের
যে ইন্টারেস্ট তা আরও বাড়বে। আমরা যদি লক্ষ্য করি, যখন একটি শিশু তার পরিবারের নজরে থাকে তখন বাবা মা কিছুটা হলেও তার প্রতি নজর রাখতে পারেন, কিন্তু যখন একটি অনিরাপদ থার্ড পার্টির কাছে অ্যাপের অন্ধকার দুনিয়ায় সে ঢুকবে তখন হ্যাকিং বা সাইবার নিরাপত্তার দায় কি আপনারা নেবেন? নিশ্চয়ই নেবেন না। এই কঠোর বা অবাস্তব নিষেধাজ্ঞা কিশোরী সুপ্ত প্রতিভাকে বিকশিত করার পরিবর্তে অদমিত করছে এবং তাদের স্বাভাবিক মানসিক ভারসাম্য নষ্ট করছে। আমরা যদি লক্ষ্য করি, ডিজিটাল নিষেধাজ্ঞা নয় জাতীয় দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গঠনের দিকে, তাহলে আমরা জানি কিশোর কিশোরীরা বোঝে না বা তারা কিছু জানে না, এরকম সংকীর্ণ প্রাচীন চিন্তাভাবনা নিয়ে আপনাদের থাকা মোটেও ঠিক হবে না। শিক্ষাবিদ জন ডিউই বলেছিলেন, শিক্ষা কোনো ভবিষ্যতের প্রস্তুতি নয়, শিক্ষাই জীবন। তাই আজকের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম হলো বাস্তব জীবনের একটি ডিজিটাল রূপ। আপনি আপনার সন্তানকে সাঁতার না শিখিয়ে আজীবন পানি থেকে দূরে রাখেন, তাহলে সে একদিন হঠাৎ পানিতে পড়ে গিয়ে সেই পানিতেই ডুবে মরবে। তাই শেষে একটা প্রশ্ন করে শেষ করতে চাই। ধন্যবাদ উম্মে সালমা আদিবা, আপনাকে থামাতে হচ্ছে। ধন্যবাদ অভিনন্দন আপনাকে। এ পর্যায়ে পক্ষ দলের তৃতীয় বক্তা রাইয়ান ইফফাত মালিহাকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সাঁতার না শিখিয়ে পানি থেকে দূরে রাখব, এই মত পোষণ করছেন আমাদের বিপক্ষ দল। তবে সত্য কথা এই যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সাঁতার শেখানোর জন্য কোনো প্রকারের লাইফগার্ড অথবা সেফগার্ড ছাড়া তো পানিতে ফেলে দিতে পারি না। সেই সেফগার্ডটাই হচ্ছে আজ আমাদের বিতর্কের এই বিধিনিষেধ, এবং এই বিধিনিষেধ যদি না থাকে তখন বরং তাদেরকে কোনো সাঁতারের প্র্যাকটিস ছাড়াই পানিতে ফেলে দেওয়া হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ওরা আমাকে বলেছে আমি যদি ওদের সাথে এটা করা না থামাই তাহলে নাকি তারা আত্মহত্যা করবে। ভাই, ওকে বল আত্মহত্যা করলে লাইভ স্ট্রিমে আমাদের দেখিয়ে আত্মহত্যা করতে। আমরাও দেখি 2-4 টাকা পয়সা লাগাই, কতক্ষণই বা লাগে ওদের মরতে। আর তা যদি তারা নাই করে তাহলে তাদের ঠিকানা এবং আইপি তো আমাদের কাছে আছেই। লাইভ চ্যাটে ছেড়ে দে, বাকিটা পাবলিক দেখে নিবে। মাননীয় সভাপতি, এটা কোনো গল্প নয়, এটি কোনো কাহিনী নয়, বরং এটি 764 নামক সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন একটি গ্রুপ চ্যাট থেকে ফাঁস হওয়া কিছু কথোপকথনের মেসেজের উদাহরণ, যা আমাদেরকে খুব ভালো করেই বুঝিয়ে দিচ্ছে যে আমাদের আজ যোগাযোগ মাধ্যম ব্যবহারের গতিটা ঠিক কীরকম এবং মানুষ আসলে সেটাকে কিভাবে ব্যবহার করছে। এই গ্রুপ চ্যাটে 70% বেশি তরুণ তরুণী ছিলেন 15 থেকে 18 বছরের মধ্যে। তার মানে ডার্ক ওয়েবের যে অবস্থা আমরা দেখি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমও ঠিক তাই করে বেড়াচ্ছে। দেখুন মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজ আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ আমাদেরকে প্রশ্ন করে গেলেন যে আমরা কি সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে শুধুমাত্র রিল বুঝি। না মাননীয় সভাপতি, আমরা শুধুমাত্র রিল বুঝি না, কিন্তু তারা নিজেরাই আমাদেরকে এখানে এসে বলে গিয়েছেন যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্সের মতো অ্যাপ্লিকেশনগুলোকে বোধ করেন। সেই ক্ষেত্রে যদি তাই হয় তবে আমরা কিভাবে বুঝবো যে সেখানে কেউ শিক্ষা নিতে যায় এবং সেখানে কেউ রিল দেখে পোস্ট করতে যায় না? প্রশ্ন থাকছে। এখন দেখুন মাননীয় সভাপতি, আসলে এখানে বিপদটা, ঝুঁকিটা কোথায় সেটা তুলে ধরি। আমরা দেখতে পাচ্ছি যে ইউএস জেনারেল সার্জনের তথ্যানুসারে 64% যুবক যুবতী হেট কন্টেন্ট অথবা নির্দেশমূলক কন্টেন্টের শিকার। এর মাঝে 74%ই পেডোফিলিয়ার শিকার এবং 46% পর্নাসক্ত, এবং এই পুরোটাই এমন একটি মার্জিনের ভিতরে যা হলো 13 থেকে 17 বছরের মধ্যে। তার মানে আমাদের তো তাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের তাদেরকে এই আসক্তির মধ্য থেকে বের করে আনতে হবে। এই বিষয়ে তো অবশ্যই আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের কোনো প্রশ্ন অথবা কোনো বাধা থাকার কথা না, তাই তো এই বিষয়ে যদি কোনো বাধা নাই থাকে, আমরা যদি তাদেরকে ডার্ক ওয়েবের মতো এইসব অ্যাপ্লিকেশনস থেকে বের করে আনতে চাই, তবে আমাদের প্রয়োজন তাদেরকে কিছু বিধিনিষেধের মধ্যে আনা। কেন বিধিনিষেধের মধ্যে আনা? কারণ বিধিনিষেধ ছাড়া তাদেরকে এর মধ্যে থেকে কোনো নিরাপত্তা দেওয়া সম্ভব না। এখন তারা বলে গিয়েছেন যে আমরা বাস্তবমুখী কথা বলিনি। এক্ষেত্রে আমি একটি উদাহরণ দিয়ে যাই। ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে ডিএসএ ও জিডিপিআর এর কারণে কিছু তারা ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে মেটার সাথে কথা বলে তাদের কান্ট্রির জন্য এই প্রোটোকলটি গৃহীত করিয়েছেন। তার মানে এটা অবশ্যই সম্ভব। এখন দলীয় সমন্বয়ে আসি।
আমার দলগত দিক থেকে আমরা যেই দিকগুলো আজ আমাদের বক্তব্যে বলে গিয়েছি সেগুলো হলো, প্রথমত কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের শারীরিক এবং মানসিক দিক থেকে বিকারগ্রস্ত করে তোলে, কিভাবে আসলে তারা সাইবার সুরক্ষা পাচ্ছে না, যেটি আমাদের বিজ্ঞ প্রতিপক্ষও তুলে ধরেছিলেন, এবং পাশাপাশি আমরা এও বলে গিয়েছি অবাধ ব্যবহারের কারণে ঠিক আমরা কি দেখতে পাচ্ছি। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ যে কথা বলে গিয়েছেন আজকে তাদের বক্তব্যে, ধন্যবাদ ধন্যবাদ সকলকে। রাইয়ান ইফাত মালিহা। এখন বিপক্ষ দলের তৃতীয় বক্তা নাফিম আল মাহমুদ জিহানকে অনুরোধ করছি এই বিষয়ের তার বক্তব্য উপস্থাপনের জন্য। নাফিম আল মাহমুদ জিহান। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে প্রথমে আমি আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তাকে অভিনন্দন জানাতে চাই, কারণ তারা আজকে বিতর্কের বক্তব্যের মধ্যে সুন্দর সুন্দর কথা বলে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা প্রমাণ করে দিয়ে গেছেন, কিন্তু আজকে তারা তাদের দলীয় অবস্থান থেকে কোনো সুস্পষ্ট যুক্তি আমাদেরকে দেখিয়ে যেতে পারেনি। মাননীয় সভাপতি, আজকে তাদের কাছে আমাকে প্রথমেই প্রশ্ন, আজকে যে আপনারা এই তথ্যগুলো নিয়ে আজকে বিতর্ক করছেন, এই তথ্যগুলো আজকে কোনখান থেকে এনেছেন আপনারা? প্রথম প্রশ্ন। এখন মাননীয় সভাপতি, আজকে হচ্ছে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের, প্রথমে তাদের প্রথম বক্তা এসে হচ্ছে আমাকে একজন মানুষ সুন্দর কি সুন্দর না এই একজন একজনকে বলছে, এই ব্যাপারগুলো স্পষ্ট করে গিয়েছে। আজকে কি আপনারা বিধিনিষেধ আরোপ করে এই জিনিসগুলোকে বন্ধ করতে পারবেন? এটা হচ্ছে সুন্দর কি অসুন্দর না, এই জিনিসটা হচ্ছে একটা মানুষের নিজের চিন্তা ভাবনা। আপনি এই জিনিসটার সাথে হচ্ছে আজকের বিষয়কে কীভাবে মিলাচ্ছেন তা আমাদের কাছে স্পষ্ট নয়। দ্বিতীয়ত মাননীয় সভাপতি, আজকে তারা শুধু আমাদেরকে তথ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তারা যে আইন প্রণয়ন করবে বা বিভিন্ন কথা আজকে বলে গেল সেটার বাস্তব উদাহরণ আমাকে দেখাতে পারছেন না। তারা আজকে কীভাবে যে এইগুলো প্রণয়ন করবে, এগুলো প্রয়োগ করবেন কীভাবে, আজকে এগুলো চর্চা করবেন কীভাবে, এবং এগুলোর ফলাফলটা আসলে কোন জায়গায়, এই ব্যাপারে তারা আমাকে সুস্পষ্ট কোনো ধারণা দিয়ে যেতে পারেনি। মানে সভাপতি লক্ষ্য করুন, আজকে তারা হচ্ছে আমাকে বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন জন্ম সনদের ব্যাপারে বা প্যারেন্টাল রাইটস ব্যাপারে কথা বলে গিয়েছেন। আচ্ছা মাননীয় সভাপতি, আজকে আমার দেশের মধ্যে খুনেরও আইন আছে, ঘুষেরও আইন আছে, বিভিন্ন অপরাধেরও আইন আছে, তো অপরাধগুলো কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। যে দেশের মধ্যে মাননীয় সভাপতি আজকে জন্ম সনদের বয়স বাড়ানো কমানো যায়, যে দেশের মধ্যে আজকে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়, যে দেশের মধ্যে এসএসসি সার্টিফিকেট নকল করে বানানো যায়, সে দেশের মধ্যে আজকে আপনারা বলছেন যে শিশু কিশোররা হচ্ছে প্যারেন্টাল রাইট দিয়ে আপনি তাদেরকে আটকে রেখে দিতে পারবেন, এটা আসলে কোনভাবে যুক্তিসঙ্গত তাদের কাছে পরিষ্কার নয়। দ্বিতীয়ত মাননীয় সভাপতি, আজকে আপনারা হচ্ছে আইনের কথা বলে গেলেন, আজকে তাদের থেকে একটা কথা আসছে যে আত্মহত্যার কথাটা, যে কথাটা আসলে আমাদের দলীয় অবস্থান থেকে আসেনি, তারা এই জিনিসটা কোত্থেকে এনেছে তাদের কাছে প্রশ্ন। এখন মাননীয় সভাপতি, আজকে আপনারা কি শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমের কথা আজকে এখানে বলেছি, এখন একটা প্রশ্ন, আপনারা কি শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের তথ্য বা বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম এগুলোতে শুধু রিল বলতেই বুঝেন, মানে রিল এগুলোর মধ্যে শুধু রিলই পাওয়া যায়, আজকে এগুলো বলছেন? এখন তাদের এখান থেকে একটা কথা হচ্ছে যে গণমাধ্যমের মধ্যে শুধুমাত্র হচ্ছে হেডলাইন পাওয়া যায়। আজকে আপনারা যে তথ্যগুলো দিয়ে গিয়েছেন, এই তথ্যগুলো আজকে কোন জায়গা থেকে আসছে তাদের কাছে আমাদের প্রশ্ন। হেডলাইনের নিচে অবশ্যই বিস্তারিত তথ্য থাকে। এখন মানুষ সভাপতি, আজকে আমাদের দলীয় ব্যাপারে আমি কিছু কথা বলি যে দেখেন মানুষ সভাপতি, আজকে আমার দেশের মধ্যে বিভিন্ন প্রতিভাবান শিশু আছে, তারা আজকে বারবার হচ্ছে শুধু খারাপ দিকের কথা বলে যাচ্ছে এবং খারাপ দিকের কথাই বলে যাচ্ছে, কিন্তু আজকে আমরা যে ভালো দিকের কথাগুলো বলছি এগুলো তারা এড়িয়ে যাচ্ছে। কিন্তু আমরা মানুষ সভাপতি আমাদের দলীয় অবস্থান সুস্পষ্ট যে আমরা সমস্যাকে এড়িয়ে যাচ্ছি না, আমরা বলছি সরকার দল যে সমাধানটি দিয়ে যাচ্ছে তা ভুল। আজকে আমার দেশের মধ্যে বিভিন্ন হচ্ছে প্রতিভাবান শিশু আছে। এখন প্রতিভাবান শিশুর মধ্যে আমি কয়েকটা উদাহরণ দিয়ে যদি দিই, ঋতুরাজ ভৌমিক, এই বাচ্চাটি মানুষ সভাপতি তার বাবার সাথে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বানায়, এখন এই ভিডিওগুলো হচ্ছে সে ইউটিউবে পাবলিশ করে। এখন একটি মিথস্ক্রিয়া নামের একটি ব্যাপার আছে যে বাচ্চারা একজন আরেকজন থেকে প্রভাবিত হয়। এখন এই বাচ্চাটি যে তার বাবার সাথে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বানায়, এগুলোকে অন্যান্য বাচ্চারা দেখছে না, তারা কি প্রভাবিত হচ্ছে না? এটা কি আমাদের সমাজের মধ্যে গ্রহণযোগ্য না? তাদের কাছে একটা প্রশ্ন। দ্বিতীয়ত মানুষ সভাপতি, আজকে একটা রাফসান আহমেদ নামে একটা ছেলে আছে, সেখানে হচ্ছে আমাদের বাংলাদেশের ফুটবল ক্রীড়াঙ্গনে বিভিন্ন ধরনের ভিডিও বানায়। এটা কি আমাদের জন্য গর্বের ব্যাপার না যে আমাদের আজকে শিশু কিশোররা বিভিন্ন তরুণরা হচ্ছে আজকে আমাদের ক্রীড়াঙ্গনের প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে? তৃতীয়ত কিডস জোন বিডি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে হচ্ছে একজন কিশোর তরুণের বাচ্চারা তারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করে হাতের কাছে সহজলভ্য জিনিস দিয়ে। এখন এই জিনিসগুলো আমাদের দেশের জন্য গর্ব। কেন গর্ব? এই শিশু কিশোররা আজকে যে সকল কাজগুলো করছে এগুলো জাতীয় এবং আন্তর্জাতিক মহলে আজকে আমার প্রভাব ফেলছে। এখন এটা কি আমার জন্য ভালো না? আজকে আপনারা আমাকে যে সমাধান, আপনারা আমাকে সেভাবে সঠিক কোনো সমাধান দেখিয়ে যেতে পারেনি। আপনারা বলছেন এগুলো প্রয়োগ করবেন, এগুলো প্রয়োগ করবেন, কিন্তু তার কোনো সুস্পষ্ট ধারণা দিয়ে যেতে পারেননি, এগুলো প্রয়োগ দিয়ে যেতে পারেননি। মাননীয় সভাপতি, আজকে আপনি আমার ভারসাম্যপূর্ণ অবস্থাকে ভারসাম্যহীনতার দিকে নিয়ে যাচ্ছেন। আপনি যখন একটা জিনিস মানতে হবে যে মানুষের স্বভাবতই ব্যাপার হচ্ছে সে হচ্ছে নিষিদ্ধের প্রতি তার আকর্ষণ কৌতূহল দুইটাই বেশি। আজকে একটা জিনিস মানতে হবে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার একদল হচ্ছে সুপথে যাবে, আরেকদল হচ্ছে কুপথে যাবে। এখন একটা ছেলে ধরলাম তার প্রতিভা হচ্ছে সে গান গায়, এখন গান গাওয়ার পরে তার এই ভিডিওটা এডিট করতে বিভিন্ন ব্যবস্থাপনা করতে হচ্ছে, তার সময় লাগে আর 5 ঘন্টা। আপনি যখন 5 ঘন্টাকে ঠিক মতো তাকে কাজ করতে দিচ্ছেন না, 5 ঘন্টাকে 3 ঘন্টা এনে দিচ্ছেন, মানে সহজে 15 সেকেন্ড চেয়ে দিচ্ছি, তখন আপনি 5 ঘন্টাকে 3 সেকেন্ড নিয়ে আসছেন। ধন্যবাদ নাফিম আল মাহমুদ জিহান আপনাকে। আমরা বিতর্ক শুনছি,
দারুণভাবে আমরা আমাদের এই বিষয়ের সাথে যুক্ত করে ফেলেছি, কারণ বিষয়টি আমাদের প্রত্যেকের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। এখন যুক্তিখণ্ডন পর্ব। যুক্তিখণ্ডন পর্বের শুরুতেই পক্ষ দলের দলনেতা রাইয়ান ইফফাত মালিহাকে অনুরোধ করছি যুক্তিখণ্ডনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, পুনরায় আমায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ প্রতিপক্ষ আজ বিতর্কটাকে এভাবে নিয়েছে যে আমরা কি আসলে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পক্ষে কথা বলতে এসেছি নাকি বিপক্ষে কথা বলতে এসেছি, কিন্তু আসলে আজকে আমাদের বিতর্কের জায়গাটা এটা ছিল না যে সামাজিক যোগাযোগ মাধ্যমের আসলে উপকারিতা কোন জায়গায় আর অপকারিতা কোন জায়গায়। আমাদের বিতর্কের বিষয়টাই আজকে ছিল যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কি কোনো প্রকারের বিধিগত আইনিভাবে নিষেধ আসা উচিত কিনা, এবং যদি উচিত হয় তবে কেন আসা উচিত, আর যদি উচিত না হয় তবে কেন আসা উচিত নয়। এখন দেখুন মাননীয় সভাপতি, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দল আজকে তাদের সংজ্ঞায়নের মধ্যে প্রথমেই এসে বলে গিয়েছেন যে আমরা আইনগত বিধিনিষেধ বলতে কিছু নিয়ন্ত্রণের পন্থা বুঝবো, এবং আমরাও আমাদের সংজ্ঞায়নের মধ্যে ঠিক তাই বলেছি। তার মানে হচ্ছে মাননীয় সভাপতি, আমরা এখানে বিধিনিষেধ বলতে বোঝাচ্ছি কিছু নিয়ন্ত্রণ আনা। আজ তারা এখানে অস্ট্রেলিয়ার একটি উদাহরণ দিয়ে যায়, কিন্তু মাননীয় সভাপতি আরও একটি উদাহরণ আছে। গত 15ই জুন আমরা দেখতে পেরেছি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি এসে একটি নতুন আইন জারি করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে 16 বছরের নিচে যারা আছে তাদেরকে আমরা বিধিনিষেধে রাখবো, অথবা তাদেরকে আমরা এই মাধ্যম ব্যবহারের সময় একটি নিয়ন্ত্রণের মধ্যে রাখবো, এবং আমরা সেই পন্থাটা ব্যবহার করছি। আমরা বলছি না যে আমরা পুরোপুরি বিধিনিষেধ আমরা পুরোপুরি নিষেধ করব। এক্ষেত্রে তারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে যায় যে আমরা আসলে এসব তথ্য কোথা থেকে পেয়েছি। আসলে আমাদের তথ্যের যেই মাধ্যমগুলো ছিল আমরা সেগুলো আমাদের বক্তব্যের মধ্যেই বলে গিয়েছি। অথচ আজকে আমরা যখন বলি যে কি কি মাধ্যমে আমাদের তরুণ সমাজ এতটাই বিপর্যস্ত হচ্ছে, তারপরে এসেও তারা বলে যায় কিছু উদাহরণ যে কারা কারা ভালো করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে, কিন্তু তার আসলে অনুপাতটা কীরকম, কার অনুপাত কীরকম, সেই জিনিসটা বুঝে আজ আমাদের বিতর্ক করতে হবে। শেষে আমাদের এটা বলতে হবে যে আমরা আজ বিতর্ক এই জায়গা থেকে করেছি যে উচিত কি উচিত না, আমরা নিয়ন্ত্রণ করার কথা বলেছি, তাই আমরা মনে করি উচিত। এবং উচিত যদি না হয় তার মানে এই দাঁড়ায় যে তারা আসলে তাদের জনসমাজকে নিরাপত্তা দিতে চায় না। ধন্যবাদ রাইয়ান ইফফাত মালিহা। আপনার যুক্তিখণ্ডন পর্বের বক্তব্য খুবই চমৎকার ছিল, আপনাকে অভিনন্দন আবারও। এখন বিপক্ষ দলের দলনেতা নাফিম আল মাহমুদ জিহান, আপনাকে অনুরোধ করছি যুক্তিখণ্ডনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে আমি আমার প্রতিপক্ষ দলের বক্তব্য খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। আজকে আশা করেছিলাম তারা তাদের শেষ বক্তব্যের মাধ্যমে আজকে আমাকে তাদের দলীয় অবস্থান সুস্পষ্ট করে যাবেন, কিন্তু আজকে অতি প্রত্যাশায় আমি হতাশ। মাননীয় সভাপতি, প্রথমেই লক্ষ্য করুন, আজকে আপনারা আমাকে বিধিনিষেধের কথা বলে গেলেন, আজকে বিভিন্ন ক্ষেত্রের কথা বলে গেলেন, কিন্তু তার কোনো ফলাফল আপনারা আমাকে দেখাই দিতে পারেননি। মাননীয় সভাপতি, দ্বিতীয়ত আপনারা আজকে আমাকে অনেক কথা বললেন। আচ্ছা, আমরা আপনাদের দিক থেকে একটা কথা আসছে যে খারাপ দিকগুলো আমরা মানলাম যে খারাপ দিক আছে, কিন্তু আপনারা যে খারাপ দিকটাকে কীভাবে ভালো আনবেন বা আমরা যে ভালো দিকগুলোর কথা বলছি সেটার কোনো সুস্পষ্ট অবস্থান আমাকে দেখাননি। আপনারা বারবার আমাদের ভালো দিকের কথা এড়িয়ে যাচ্ছেন। এখন আজকে আমরা কি বলছি যে আমরা ভালো দিকের কথা বলছি, খারাপ দিকের কথা বলছি। মাননীয় সভাপতি, আমাদের বক্তব্যের মধ্যে কিন্তু আমরা একবারও বলিনি আমরা হচ্ছে বিধিনিষেধের যে ব্যাপারটা এটা সম্পূর্ণ নিষিদ্ধ করবো। আজকে তারা কোন জায়গা থেকে এই কথাটি এনেছে তাদের কাছে আমাদের প্রশ্ন। মাননীয় সভাপতি, আজকে দেখেন বিতর্কটা আসলে কোন জায়গায়, বিধিনিষেধ আরোপ করা উচিত কি উচিত না, তারা আমাদেরকে বিভিন্ন মাধ্যম দেখে গিয়েছে, আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছি যে উত্তরগুলো আমরা পাইনি। এখন দেখেন মাননীয় সভাপতি, আজকে আপনি আমার ভারসাম্যপূর্ণ অবস্থা থেকে ভারসাম্যহীনতার দিকে নিয়ে যাচ্ছেন। যে ছেলেটা 5 ঘন্টার কাজটা 3 ঘন্টার মধ্যে করতে পারবে, আপনি এখানে প্রথমত তার স্বাধীনভাবে যে কাজ করার সত্তাটা আছে তাকে হচ্ছে ক্ষুণ্ণ করছেন। এর মাধ্যমে তার আগ্রহ দিন দিন কমে যাবে, এবং যে আগ্রহটা কমে যাওয়ার কারণে তার নিজের মধ্যে করে যে প্রতিভাটা আছে আপনি সেই প্রতিভাকে ক্ষুণ্ণ করছেন, এবং যে জিনিসটা খারাপ এবং খারাপকে আরও খারাপের দিকে নিচ্ছেন। এখন মানুষের সাথে কীভাবে আপনি হচ্ছে এই জিনিসটাকে নিচ্ছেন যে দেখেন যে বাচ্চাটা জানে এটা খারাপ, আমরা বলছি যে একদল যাবে সুপথে আরেক দল যাবে কুপথে। এখন আপনারা যারা খারাপের দিকে যাচ্ছে তাদেরকে আরও খারাপের দিকে নিচ্ছেন, এবং যে দল হচ্ছে সুপথে যাচ্ছে আপনারা তাদেরকে ক্ষুণ্ণ করে তাদের মানসিক বিকাশকে আরও নামিয়ে দিচ্ছেন। এখন আমরা একটা কথা বলি, সময়টা নিচ্ছি, আমরা একটা কথা বলি যে আমরা কখনো সরকারের সমস্যাকে এড়িয়ে যাচ্ছি না। আমাদের সুস্পষ্ট অবস্থান যে আমরা বলছি সরকারের সমাধানটা বল, আমরা খারাপ মানুষের মধ্যে আমরা খারাপ এবং আরও খারাপের মধ্যে খারাপটিকে বেছে নেব। আপনারা যে সমাধান দিচ্ছেন আপনি খারাপকে আরও খারাপের দিকে দিচ্ছেন, ভারসাম্যপূর্ণ অবস্থাকে আমরা ভারসাম্যহীনতার দিকে নিয়ে যাচ্ছেন। তাই আজকে বলতে চাই এই সভায় প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা নাফিন আল মাহমুদ জিহানকে। আমরা এখন আজকের এই বিতর্ক অনুষ্ঠানের
বিজ্ঞ বিচারক তাদের মূল্যায়ন শুনব এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী দুই দল কতটুকু সফলতার সাথে এই প্রাসঙ্গিকতা উপস্থাপন করেছে আমরা তাদের কাছে জানব। আমি প্রথমেই জনাব তারক চন্দ্র মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক এনডিএফ বিডি, বিনীত অনুরোধ করছি তাকে। আমরা দুটি দলের চমৎকার একটি বিতর্ক উপভোগ করলাম। সম্মানিত সভাপতি মহোদয়কে অনেক ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য, সুযোগ প্রদানের জন্য। তো বিতর্কে দুটো দল থাকে এবং একটি জয় পরাজয় হয়, এটাই স্বাভাবিক নিয়ম। তো সে নিয়মের ব্যত্যয় নয়, আমরা মূল্যায়ন পর্বে কথা বলছি যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো বিতর্ক করতে পারি। এই বিতর্ক থেকে শিক্ষা নিয়ে সেজন্য আমাদের মূল্যায়ন পর্বে কিছু বলা, সেটি হলো যে আমরা বিতর্কে সবসময় আপনারা বিতর্কের বিষয়টিকে ভালোভাবে পড়বেন, সেটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবেন যে আজকের বিতর্কের বিষয়টি আমাকে কি বলতে বলেছে এবং এই বিতর্কে আমাকে কি বলতে হবে, আসলে আজকের কি প্রমাণ করার দরকার ছিল এবং আজকের প্রয়োজন নেই কোনটি সেটি। তো আমাদের, আমি যদি বিপক্ষ দলের কথা বলি, যে বিপক্ষ দল থেকে আপনারা ভালো বলার চেষ্টা করেছেন, তবে আরও ভালো হতো যদি আপনারা যে সামাজিক যোগাযোগ যে মাধ্যমের যে নিয়ন্ত্রণ, এর উপরে যে বিধিনিষেধ, আইনগত যে বিধিনিষেধ, সেটি আসলে দরকার নয় কেন, হ্যাঁ, এবং কোন পর্যন্ত দরকার। তারা বলছে তার বিধিনিষেধ দরকার, আপনারা বলছেন বিধিনিষেধ কেন দরকার নয়। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে উপকারিতা সেগুলো তুলে ধরেছেন, অনেকগুলো উপকারিতা তুলে ধরেছেন, আপনারা অনেকগুলো পয়েন্ট, ভালোগুলো পয়েন্ট আপনারা উপস্থাপন করেছেন প্রথমেই। তো ওই উপস্থাপিত পয়েন্টগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা পরবর্তীতে পাইনি। এবং আমি পক্ষ দলের ক্ষেত্রেও বলবো, আপনারা কিন্তু অনেক সংজ্ঞায়নে অনেক কথা বলেছেন, আপনারা অনেক পয়েন্ট দিয়েছেন, আপনারা 3টা ক্রাইটেরিয়াতে ভাগ করেছেন, বয়সের ক্রাইটেরিয়াতে। সেখানে যে মাত্র আমি একটা বক্তার মাঝে পেয়েছি যে সে বলেছে কোন বয়স অনুযায়ী কী বিধি নিষেধ থাকার এমন একটা উদাহরণ আপনারা দিয়েছেন, সেটা একবার পেয়েছি। হ্যাঁ, আপনারা যে 3টা ক্রাইটেরিয়া দিলেন তার ব্যাখ্যাগুলো কিন্তু পরবর্তীতে ওভাবে আসেনি। তাছাড়া আপনারা যে স্ট্যান্ড পয়েন্টগুলো আপনাদের জন্য নির্ধারণ করেছিলেন সেগুলোর ব্যাখ্যা কিন্তু পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা পাইনি। আপনারা উদাহরণ দিয়েছেন বিচ্ছিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন আপনাদের কথাগুলো, কিন্তু আপনারা যে প্রথমেই আমরা বিতর্কের সময় যে স্ট্যান্ড পয়েন্টটা আমরা দিয়ে থাকি বা যে ক্রাইটেরিয়াগুলো আমরা প্রথমেই দিয়ে থাকি, সেটি আমাদের উচিত যে সেভাবেই ব্যাখ্যা করে সেটিকে প্রমাণ করা। তো পরবর্তী ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে বলে আমার দিক থেকে মনে হয়েছে উভয় দলের ক্ষেত্রেই। আরেকটি বিষয় হলো যে যখন কোনো বিপক্ষ দল আমাকে কোনো প্রশ্ন করে যায়, ওই প্রশ্নটার জবাব আমাকে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার কানে কিন্তু ওই প্রশ্নটাই বাজছে যে ও একটা প্রশ্ন করে গিয়েছিল, আপনি সেটার উত্তর দিলেন কিনা, অথবা আপনি দিলেন কিনা, যে দলই হোক সেই উত্তরটা আপনি দিলেন কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুই পক্ষ থেকে কাউকে আপনারা প্রশ্ন করে গিয়েছেন, বাট উত্তরটা পরবর্তী বক্তা দেওয়াটা বাধ্যতামূলক এবং দেওয়া উচিত, সেটা আমরা পাইনি। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে, দলীয় সমন্বয়টা খেয়াল রাখলে আমরা মনে হয় যে পরবর্তীতে আরও সুন্দর বিতর্ক উপভোগ করতে পারবো। আর আশা করি আপনাদের এই যে বিতর্কের সাথে অগ্রযাত্রা সেটি আরও সুন্দর হোক, আরও মসৃণ হোক এবং এই পথ চলা শুভ হোক। সকলের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ জনাব তারক চন্দ্র মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশন। আমরা এখন মূল্যায়ন শুনব জনাব আবু তালহা জুবায়ের, সাবেক কেন্দ্রীয় বিতর্ক পরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশন, সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ফ্রেম হাউস ইন্টারন্যাশনাল। জনাব আবু তালহা জুবায়ের। আসসালামু আলাইকুম। পক্ষ বিপক্ষ দুজনে খুব ভালো বিতর্ক হয়েছে। আমি সরাসরি পয়েন্টে আসি, সেটা হচ্ছে আপনারা যখন বিতর্ক করেছেন, আমি শেষ থেকে আসছি, যুক্তিখণ্ডন থেকে আসছি। যুক্তিখণ্ডনে আমি যেটা লক্ষ্য করেছি, পক্ষ দল আপনাদের সামনে যুক্তিখণ্ডনের অনেকগুলো সুযোগ ছিল বিপক্ষ দলের কথাগুলোকে
তারা বারবার জানতে চেয়েছে আপনারা কীভাবে বাস্তবায়ন করবেন। আপনারা খুব সুন্দর সংজ্ঞায়ন করেছেন। সংজ্ঞায়নের মধ্যে আপনারা আইনগতভাবে কি আইনটা হবে, সেটাকে বর্তমানে বাংলাদেশের সাইবার সিকিউরিটি আইন যেটা 2023 সেটা হবে, নাকি সামনে 26 আসছে সেটা হবে। আরেকটি বিষয় হলো আপনারা ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ঠিক প্রায়োগিক ক্ষেত্রগুলো কোথায় ছিল সেটা আপনারা উল্লেখ করেননি। ঠিক একইভাবে বিপক্ষ দল আপনারাও প্রশ্ন করেননি যে এই যে ব্যবহারগুলো কোথায় কোথায় হবে। যদি তারা ব্যবহারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে পারত, এই চিহ্নিত করার পরেই আপনারা কিন্তু তাদেরকে আরও সুন্দরভাবে প্রশ্ন করতে পারতেন। যে প্রশ্নগুলো তারা বারবার করেছে যে কীভাবে বাস্তবায়ন করবেন, নকলের বা জালের দিনে বার্থ সার্টিফিকেট জাল হচ্ছে, এটা আপনারা কীভাবে ঠেকাবেন, প্যারেন্টাল গাইড কীভাবে কন্ট্রোল করবেন, এবং বারবারই যে কথা আসছে হচ্ছে আপনারা বার্থ সার্টিফিকেটের কথা বারবার বলেছে, আইনের কথা বারবার বলেছে। আপনারা বলতে পারতেন এই জায়গাতে আপনারা কিভাবে এই আইন বা এই সেফগার্ডটাকে আইটি মাধ্যমে সফটওয়্যার আছে, আইটি আছে, সেই জায়গাগুলোতে কাজ করতে পারতেন। বর্তমানে আমাদের সরকার কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোনো প্রকার কোনো চার্জ কাটছে না, অর্থাৎ আয়কর রিটার্নে কোনো চার্জ আসছে না। অতএব এই জায়গাটাতে আমার মনে হয় বিপক্ষ দল কথা বলতে পারতো। বলেছেন, আমি যতটুকু মনে করি যুক্তি খণ্ডনে এসে তিনি শেষে এসে কথাটা বলেছেন, রাফসানের মাধ্যমে উদাহরণটা তিনি টেনে এনেছেন। কিন্তু আমি চাচ্ছিলাম এই জায়গাটাতে আরও আগেই কথাটা আসুক, সৃজনশীলতার জায়গাটা, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন যে জায়গাটা তারা আপনি বলেছেন এই কথাটা, কিন্তু আমি চাচ্ছিলাম এটা আপনি তৃতীয় বক্তা হিসেবে এসে বলেছেন, প্রথম বক্তা এই জায়গাটাতে কথা বললে আরও জায়গাটা তৈরি হতে পারত। দুই পক্ষের বক্তব্য আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আমি আপনারা 6টা পয়েন্ট বলেছেন, তারা 5টা পয়েন্টের কথা বলেছে, কিন্তু আপনারা যেটা হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট আপনারা ধরেন নাই। এবং যুক্তিখণ্ডনের ব্যাপারটা যদি বাদ দিই, আমি যদি গঠনমূলক বক্তব্যের কথাও আসি, গঠনমূলক বক্তব্য আমরা চাচ্ছিলাম যে জায়গাগুলোতে কথা বলার জন্য আপনারা ধরেছেন, সেই জায়গাগুলোতে ঠিক মতো ধরেছেন, কিন্তু গভীরে যান নাই। দুই পক্ষের বক্তব্য আমার কাছে ভালো মনে হয়েছে। আপনারা অনেক তরুণ, এবং তরুণদের শক্তি আমাদের আগামী দিনের চলার পথেও বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে এই তরুণদের। অতএব আমি চাই আপনারা এই বিতর্কের ধারাটাকে আপনারা আরও চর্চা করবেন। এই জয় পরাজয় যেটাই হোক না কেন, এইটা নিয়ে মন খারাপের কোনো কারণ নেই। সামনে আপনাদের জন্য আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। ধন্যবাদ পক্ষ এবং বিপক্ষ দল দুজনকেই। ধন্যবাদ জনাব আবু তালহা জুবায়ের। ফলাফল চলে এসছে। সাধারণত যা ঘটে না তাই ঘটেছে। কখন হয়, খেলা যখন টাই হয় তখন দুই দলের যোগ্যতা নিয়ে কারোর বিতর্ক থাকে না। তো আমাদের আজকের বিষয়টা অনেক ক্ষেত্রে সেরকম। সত্যিই এটি হওয়াটা উচিত ছিল, কারণ বিতর্কের বিষয়ের প্রাসঙ্গিকতা এবং উপস্থাপন উভয় দলই খুব চমৎকারভাবে করেছেন। আমি বলবো যে বয়সের যে বিষয় সে অনুসারে উভয় দলের উপস্থাপন, অনুধাবন অন্যরকম ছিল। আমি আশাবাদী যে এই প্রজন্মেই, এই বিতার্কিকরাই আসলে আমাদের সংসদে, আমাদের জাতীয় নীতিতে সঠিক সিদ্ধান্ত দিবেন। আমরা তখন এই বিতর্কে যাব না, তারা বিতর্কের আগেই তাদের যোগ্যতা দিয়ে আমাদের বুঝিয়ে দেবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রসঙ্গটি আমাদের প্রজন্মের জন্যে ঠিক কোথায় গিয়ে আমাদের থামতে হবে। আজকের বিজয়ী দল, অভিনন্দন তাদেরকে। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। আমি যে বিষয়টি বলেছিলাম যে বিজয়ী দল বিজয়ী, এটি আনুষ্ঠানিকতা, কিন্তু পক্ষ দল এত ভালোভাবে উপস্থাপন করেছেন যে আমি যদি সমভাবে বলি সেটা অন্যায় হবে না, কিন্তু আনুষ্ঠানিকতার জন্য আমি বলতে পারছি না বা বলার সুযোগ নেই, আমাকে নিষেধ করা হয়েছে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় দুইজন শ্রেষ্ঠ বক্তা হয়েছেন। বিপক্ষ দলের প্রথম বক্তা মেহরিন মুতাহার সামিয়া, অভিবাদন আপনাকে। এবং পক্ষ দলের প্রথম বক্তা
রাইসা সুলতানা লিলি, আপনাকে অভিনন্দন। আমরা এমন একটি বিষয়ের সাথে যুক্ত আছি এখনো পর্যন্ত, যে মানুষ এই বিতর্কের সাথে থাকলে, বিতর্কের পাশে থাকলে, বিতর্কের মধ্যে থাকলে তার ভেতরের মানুষটা নিজের অজান্তেই এত বেশি যুক্তিশীল, আলোকিত এবং জিজ্ঞাসু হয় যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে সে তখন তার আলো ঝরাতে থাকে, আলো দিতে থাকে। তো এই সমসাময়িক বিষয় নিয়ে আমরা বিতর্ক করেছি, অনেক উপভোগ করেছি, অনেক শিখেছি, পরস্পরের বন্ধু হয়েছে এবং অনেক আলো পরস্পরকে দিতে পেরেছি। এজন্যেই আমরা সবার জন্য সবাই দোয়া করি, আশীর্বাদ করি এবং মঙ্গল কামনা করি। সাথে আমি বলতে চাই, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই বিতর্ক আমাদের পরবর্তী জীবনের নীতি নির্ধারণ এবং একটি সুশৃঙ্খল মানবিক জীবন গঠনে যেন আমাদের এই মূল্যবোধের সাথে, এই বিতর্কের মূল আলোচ্য অংশের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক মূল্যবোধ, পারস্পরিক সমৃদ্ধির অংশীদার হই, এই প্রত্যাশা রেখে আজকের বিতর্ক এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।